মা কি তাহলে অবশেষে বাচ্চার সঙ্গে দেখা করতে পারছে? কবে ডেট, কবে দেখা করছে? কারণ আমাদেরকে শুনিয়েছিল বা জানিয়েছিল যে খুব তাড়াতাড়ি বাচ্চার সঙ্গে আমি একসাথে হতে চলেছি, একটু ধৈর্য ধরো। অনেক তো আমার সঙ্গে ধৈর্য ধরলে, ওর লাইভে জানিয়েছিল, অর্থাৎ বাচ্চার মা, কৃষাণুর মা, যে অনেক তো আমার সঙ্গে ধৈর্য ধরলে তোমরা, এবার একটু ধৈর্য ধরো আর সবটাই ভালো ফল হবে। কিসের জন্য না? বাচ্চার দেখার জন্য বা বাচ্চাকে কাছে পাওয়ার জন্য। সবচাইতে বড় কথা হচ্ছে কাছে পাওয়ার জন্য। এবং ওর যে বগদাদা আছে সেও বলেছিল কমিউনিটি পোস্টে যে এই বাচ্চা পাওয়ার ব্যাপারটা এখন হচ্ছে প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজের লড়াই চলছে। যেভাবেই হোক মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দেবে, কারণ শিশুরা হচ্ছে মাতৃক্রোড়েই সুন্দর, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা হচ্ছে মাতৃক্রোড়ে। তো সেক্ষেত্রে মা কি চেষ্টা করেছে, যেটা বাচ্চাকে পাওয়ার জন্য প্রথম এবং শেষ কাজ হচ্ছে কাস্টাডি ফাইল করা, চাইল্ড কাস্টাডি। কিন্তু সেটা ছাড়া কোনোভাবেই কিন্তু তোমার বাচ্চাকে পাওয়া সম্ভব নয় ওর কাছে। ও কিন্তু করেনি। কেন করেনি সেইটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি। তাহলে ও কিভাবে বাচ্চাকে পাবে? কারণ আমাদেরকে তো বললো খুব তাড়াতাড়ি দেখতে পাবো, খুব খুশি দেখালো, আমাদের সামনেই পুজোর আগেই বোধহয় এক হয়ে যাবে। অনেকে আবার লিখেও ছিল পুজোর আগেই তোমরা একসঙ্গে এক হয়ে যাও, একসঙ্গে অষ্টমীর অঞ্জলি দেবে। তো সেক্ষেত্রে কবে আগে মানে কবে পাবে বাচ্চাকে দেখতে, বা কত তারিখে পাবে, বা এই যে কিছুদিন আগে একটা রব উঠলো যে সার্চ ওয়ারেন্ট চলে গেছে সন্দীপদের বাড়িতে, সন্দীপ হচ্ছে তোমার ভয়ে লুকিয়ে পড়েছে, কোথায় একটা পালিয়ে গেছে, অনেক কিছু মানুষ বলছে। তো সার্চ ওয়ারেন্ট কখন হয়? কোনো মাল খোঁজার ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বেরোয়। কি হয়েছিল আসল ঘটনাটা? কারণ যে এই ব্যাপারটাতে পুরোপুরি জড়িত, যার আন্ডারে পুরো কেসটা রয়েছে, সে হয়তো আরও বেশি ভালো বলতে পারবে আমার চাইতো। চলো তার মুখ থেকে একবার শুনে নিই। চাইল্ড কমিশন এর কাছে আমরাও দরবার করেছিলাম। চাইল্ড কমিশনে কারা গেছে কি হয়েছে সেটা আমরা ওয়াইটি মারফত জানতে পেরেছিলাম যে চাইল্ড কমিশনে কারাও যাচ্ছে। সেই চাইল্ড কমিশনে আমি যাওয়ার জন্য ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন থেকে একটা অর্ডার, আমি অর্ডারটা দেখাচ্ছি আপনাদের। সেই অর্ডারটা কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে। কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে। সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি যখন আসে আমাদের কমপ্লেনের বেসিসে, মানে আমরা যেটা কমপ্লেন করি যে আপনাদের কাছে প্রচুর পরিমাণে মেল যাচ্ছে বাচ্চাটার জন্য এবং চারিদিক থেকে উল্টোপাল্টা মেল আপনাদের কাছে যাচ্ছে, আমরা যেটা খবর পেয়েছি সূত্র সোশ্যাল মিডিয়া, তো তার জন্য আমরা একটা কমপ্লেন দার্জ করেছি। সেই কমপ্লেনটা আমরা ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশনের কাছে করেছি এবং ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন সেই ভিত্তিতে কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা চিঠি পাঠায় যে তদন্ত করা হোক বিষয়টা। আমাদের তরফে বলছি, আমি অপোনেন্টের কোনো কিছু এখন বলছি না, মানে আগে শুনে নিন তারপরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যথারীতি সেই অর্ডারের বেসিসে সন্দীপদের বাড়িতে একটা লেটার যায়, ডিএম অফিস থেকে একটা লেটার যায় যে আপনি এসে একদিন দেখা করুন। সেই লেটারে কি লেখা আছে সেটাও আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। যে সন্দীপকে বলে আপনি আসুন, আপনার কি সমস্যা আছে, আপনার পিটিশনের বেসিসে সঙ্গীতা চক্রবর্তী পিটিশন করেছিল, সেই পিটিশনের বেসিসে আপনাকে ডাকা হচ্ছে, আপনি এসে এই কমিশনের আমাদের যেটা চাইল্ড রাইটস কমিশনের যে যেটা দেখেন তিনি তার নাম, অফিসারের নাম এবং ডিটেলস দিয়ে দেয়, সন্দীপকে দেয় এবং সন্দীপের বাড়িতে একটা চিঠি পাঠায়। তাতে বড় বড় করে লেখা আছে সঙ্গীতা চক্রবর্তী পিটিশনের বেসিসে আপনাকে ডাকা হচ্ছে। তো আমরা ডিএম অফিসে সন্দীপকে নিয়ে আমি যাই এবং সাথে ওই দুঃখের ছিল এবং আমি ওই অফিসারের সাথে দেখা করে আমি তাকে বলি এবং কিছু প্রুফ দিই এবং সেদিনের একটা হাজিরা আমরা করে দিই। সন্দীপ সেটা লিখে নেয়, লিখে জমা করে দেয় যে আজকে আমরা প্রেজেন্ট হয়েছিলাম, আপনাদের চাইল্ড রাইটস কমিশন ডেকেছেন, আপনারা আমাদেরকে ডেকেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ডেকেছেন, তাই আজকে আমরা এসছি এবং আমাদের হিয়ারিং যথারীতি হলো। এবং হিয়ারিংয়ে কি বলা হলো, উনি বললেন, ওই অফিসার আমায় বললেন আমার ফোন নাম্বার নিন ম্যাডাম, আমরা অপোনেন্টকেও ডাকবো, ডেকে শুনবো দুপক্ষের কথা, বাচ্চাটা কীরকম কী অবস্থা আছে না আছে। ঠিক আছে, ডেফিনেটলি তিনি তা আমার ফোন নাম্বার নিলেন এবং তার ফোন নাম্বারটা এই সন্দীপও নিল এবং সন্দীপের সাথে সাথে ওই দুঃখেরও নিল। ঠিক আছে, তো যথারীতি আমরা বেরিয়ে চলে আসি, আমার কাজ হয়ে যায় এবং আরেকটা ছোট্ট কাজ নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি। সেই কাজের কথাটা আমি এখানে এখন বলবো না। তো আমরা এসে ওই মাদার্স হাটে খাওয়া দাওয়া করে আমরা আরেকটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় আর সেটা আরেক দিনের কথা হচ্ছে। তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফিরে চলে আসি, যথারীতি বাড়ি চলে আসি। এখন ঘটনাটা হচ্ছে তার
তারপরে বিগত 3-4 মাস পরে হঠাৎ করে সন্দীপদের বাড়িতে এবং না, সন্দীপের কাছ থেকে টিনার ফোন নাম্বারটাও নেন। সন্দীপের কাছ থেকে টিনার ফোন নাম্বারটাও ভদ্রলোক নেন, যে চাইল্ড রাইটস কমিশনে যিনি মানে আধিকারিক যাকে বসানো আছে, মানে চাইল্ড সংক্রান্ত ম্যাটার 1098 এর যে কোনো ম্যাটার তিনি দেখেন। তো তিনিও টিনার নাম্বারটা নেন, বলেন আমরা তাহলে অপোনেন্টকেও একটা দিন ডাকি, দেখে একটা হিয়ারিং করবো। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। তো আমরা বলে চলে আসি। তো হঠাৎ করে বিগত মাস 3 আগে হঠাৎ করে দুপুরবেলাতে সন্দীপদের বাড়িতে এই চাইল্ড রাইটস কমিশনের লোকজন সাথে ডিএম অফিসের সেই অফিসার প্লাস আরো 2জন অফিসার, তারা একটা বড় গাড়ি নিয়ে সন্দীপদের বাড়িতে আসে। এবং আসার পরই সন্দীপ আমায় ফোন করে, দিদি ওরা দরজায় রয়েছে, দরজার বাইরে, গেটের বাইরে রয়েছে, তো আমি কি করবো? আমি বললাম তুমি ভিডিও শুরু করো এবং আমাকে ফোনটা দাও। তো তারা যথারীতি আমার হুমকি পেয়ে যায়, সাথে সাথে তাদের বললাম নামগুলোকে নোট করা হোক, নিয়ে তারা মোটামুটি থানাকে না জানিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছিল। তো থানাকে না জানিয়ে তারা কিন্তু ওই এরিয়াতে নয়, সন্দীপদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। ঠিক আছে, তো আমি সেই অফিসারদের কি হুমকি দিয়েছি, কি বলেছে, সেটা সেই অফিসাররা জানে, কারণ সেই অফিসারদের সাথে আমার কোনো ভালো ভাষায় কথা হয়নি। আমি তাদেরকে বলেছিলাম, তোদেরকে এত বড় হিম্মত কে দিয়েছে, তোরা বাড়ি পর্যন্ত চলে এসেছিস? না, আমরা কফি সার্ভ করতে এসেছি। আমি বললাম কফি তো থানা মারফত হবে, তো ডিরেক্টলি আসতে কে অনুমতি দিয়েছে, কে সাহস দিয়েছে? ডিএম দিয়েছে? কই অর্ডারটা শো করুন, কোন অর্ডারের বেসিসে আপনি এসেছেন সন্দীপের বাড়ি? তো যথারীতি তারা কিন্তু আর কোনো উত্তর দিতে না পেরে সন্দীপের ভিডিও করা দেখে তারা কিন্তু গাড়ি নিয়ে কভার পার হয়ে যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল মাস 3-4 আগেকার একটা কাহিনী, যেটা আমি একদিন এসে ওয়াইটিতে আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, কারণ এত পরিমাণে চাইল্ড রাইটস কমিশনে, ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন, স্টেট চাইল্ড রাইটস কমিশনে এত চিঠি গেছে, যার জন্য কিন্তু এরা এই পদক্ষেপটা নিচ্ছিল বা নেওয়ার চেষ্টা করেছিল। এখানে টক্করটা সেই লেভেলেই হয়েছিল, কিন্তু আমার এত বড় গাড়োয়াল আছে, তার জন্য এরা কিছু করতে পারেনি, ওখান থেকেই চলে গেছে। এবার আমি আসি আসল কথায়। চাইল্ড রাইটস কমিশনের কি অধিকার আছে বাচ্চা কাস্টাডি কাউকে পাইয়ে দেওয়ার? চাইল্ড রাইটস কমিশনের কাউকে কাস্টাডি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অধিকার আছে? কিছু খুব খুব সীমিত কেসের ক্ষেত্রে যখন তাদেরকে পার্টি করা হয়, সেটা কিন্তু যে বাচ্চাগুলোর মা বাবা নেই বা তাদের ডিএনএ টেস্ট করতে, আরো অনেক অনেক ক্রিটিক্যাল সমস্যা আছে, আমি এরকম বহু কেসের সাথে যুক্ত আছি, সেখানে ক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন অনেক কাজ করে এবং সেক্ষেত্রে তারা অর্ডার করিয়ে সেক্ষেত্রে তারা আসতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মাগুলো বেসিক্যালি কোনো না কোনোভাবে খুব পোর ফ্যামিলি ম্যাটার করে, এবং যদি তার পুলিশ সহায়তা করে, আদারওয়াইজ বাচ্চা যদি মানে কেউ বাচ্চা কুড়িয়ে পেলো বা বাচ্চা নিয়ে চলে গেল, সেক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশনের, আরও কেউ বাচ্চাকে অত্যাচার করছে, টর্চার করছে, যার কোনো প্যারেন্টস নেই, অনেক অনেক ক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন কাজ করে। কিন্তু ওই ঘটনার আগে, যেদিন এই ঘটনাটা ঘটে তার 7 দিন আগে আমরা রানাঘাট কোর্টে সন্দীপের জন্য বাচ্চাটার উপর কি করে রেখেছি সেটা আপনারা জানেন, সন্দীপদের বাড়ির সামনে আমরা কি করেছি সেটাও জানেন আপনারা, সমস্তটা আগেই বলা হয়ে গিয়েছিল। সুতরাং আমরা যখন আইনের কাছে দ্বারস্থ হয়ে গেছি যে বাচ্চাটাকে নিতে গেলে লিগ্যাল কাস্টাডি ম্যাটারে ইনভলভ হতে হবে তার মাকে, লিগালি যদি কাস্টাডি নিতে হয় বা যদি দেখতে চায়, তার জন্য তাকে আইনের দ্বারস্থ হতে হবে। আদারওয়াইজ কোনো কমিশন বা কোনো রকম ডিএম লেভেলে বা প্রশাসনিক আধিকারিকদের অর্ডারের বেসিসে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকেও আমি বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, তাতে এসডিও কোর্টেই যাক, হাইকোর্টেই যাক, তাকে চাইল্ডের জন্য কাস্টাডি ম্যাটার, লিগাল কাস্টাডি নেওয়ার জন্য মামলা করতে হবে, তাতে সে যত দূর যাবে যাক, যা খুশি করবে করুন। সুতরাং আপনারা কারোর কথায় কোনো টেনশন নেবেন না। আরেকটা কথা বলে রাখি, এমন কিছু অর্ডার জাতীয় মানবাধিকার কমিশন থেকে করিয়ে রেখেছি, যার কেস নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখনই দিতে গেলে, যেহেতু সন্দীপের কিছু জিনিস ম্যাটার আমরা আটকে রেখেছি, বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছি, এটা সব পুরুষ মানুষের কাছেও শিক্ষা যে নারীরা আইন নিয়ে ছেলে খেলা করলেও পুরুষেরও ক্ষমতা আছে এটা লড়াই করার। কোনো রকম কোনো আউট অফ কোর্ট সেটেলমেন্টের নাম করে যে সমস্ত এনজিওগুলো চলছে এবং নোংরামি করছে, টাকা কামাচ্ছে, তারা কিচ্ছু করতে পারবে না। কিন্তু আপনি যদি আইনের না, এখনো কিচ্ছু করেনি, যদি কোনো ম্যাটার আসেনি, এবার আসি আসল কথায়। যার জন্য বেঙ্গলি ব্লগ সিপ্রা, আমি তো বলেছি সিপ্রা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং
হোয়াটসঅ্যাপে যদি হাজব্যান্ড ওয়াইফ ম্যাটার মানে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কেস হয়, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কাজ করি না ডোমেস্টিক ভায়োলেন্সের উপর, আমি কাজ করি না, ঠিক আছে? আপনি ডিএম এসপি সকলের হেল্প নিতে পারেন, কিন্তু আমি কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য হেল্প করতে পারবো না। আপনাকে কোর্টেই যেতে হবে এবং টালসা যেতে হবে, আপনি কোর্টের অর্ডার করবেন। আদারওয়াইজ আমাকে কিন্তু এই ধরনের কোনো মানে কি বলবো, আমাকে কোনো রিকোয়েস্ট আপনি করবেন না, কারণ এই মামলাটা থেকে আমি অনেক কিছু আপনাদের সামনে ধীরে ধীরে আনবো। এবার আসি আসল কথায়। ওয়াইটিতে যে একটা রুটে গেছে যে চাইল্ড কমিশনের থেকে ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। তাদেরকে বলবো, ভাই নয়, সন্দীপ যথেষ্ট লড়াকু রোজগেরে ছেলে, তার পরিবার আছে এবং সে আইনের দ্বারস্থ হয়েছে, যে যদি মনে করেন যতক্ষণ না কন্টেস্ট হচ্ছে এবং সেই কন্টেস্ট ওয়াইজ যদি কেউ না যেতে কোর্টেতে, ততদিন আমার বাচ্চাকে কেউ বার করে নিয়ে যেতে পারবে না। তার জন্যই সন্দীপ আইনের সাহারা নিয়েছে। আর আইনের সাহারা নিয়েছে বলে আমরা অনেকটা নিশ্চিন্তিতে আছি যে যতক্ষণ না চাইল্ড কাস্টাডি ফাইল হচ্ছে ততদিন ডিএম কেন, স্বয়ং এসপি কেন, স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নিক, টিনা স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নিক, তাহলেও ওপেন চ্যালেঞ্জ 1-to-1 চ্যালেঞ্জ কিচ্ছু করতে পারবে না। তাহেরপুর থানা বড়বাবু কাছে অনেক চিঠি এসছে, তাহেরপুর থানার বড়বাবুর কাছে অনেক চিঠি এসছে, অনেক কিছু করার চেষ্টা হচ্ছে বড়বাবুর কাছে। বড়বাবু জেনে গেছে এখানে সঙ্গীতা চক্রবর্তী আছে, সুতরাং কোনো কমিশনের অর্ডারের বেসিসে আমি ছেলেও দেখাতে পারবো না, আর আমি ছেলে বার করেও আনতে পারবো না, আর কোনো মিথ্যা মামলা সন্দীপদের নামে আমি চাপাতেও পারবো। তাই আমিও বলবো, যারা খুব চিন্তিত হও যে কৃষাণুর ভবিষ্যৎটা কী হবে, কৃষাণু কোথায় থাকবে, কৃষাণু কেমন হবে, মায়ের কাছে থাকলে মায়ের মতো ভাষা, মায়ের মতো কথা বলার ধরন, মায়ের মতো চলন বলন, মায়ের মতো সব কিছু শিখবে, যেখানে কৃষাণু কিনা একটা ইন্টেলিজেন্ট বাচ্চা। তো সেক্ষেত্রে কি হবে না হবে শুনতেই পেলে সঙ্গীতা ম্যাডামের কথা, যে ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। হয়তো যতদিনে, আমি বলবো হয়তো যতদিনে ওর ছেলেকে কাছে পাবে বা ছেলেকে কাছে রাখার মতো ওর অবস্থা আসবে, ততদিনে ছেলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে। ছেলেই তখন পরিষ্কার বলে দেবে, তুমি কে, তোমাকে আমি চিনতে পারছি না। কারণ শিশুরা এই বয়সটা অন্তত যত তাড়াতাড়ি ক্যাপচার করে না, আর চোখের আড়াল হয়ে গেলে ওরা কিন্তু তত তাড়াতাড়ি ভুলে যায়। অনেকে বলবে মায়ের টান, মায়ের নাড়ির টান, রক্তের টান, শিকড় অনেক গভীরে, এই সমস্ত ডায়লগ দেবে। দেখবে এটাই যদি হতো না, তাহলে কি হতো, অনেক মা আছে যারা বাচ্চা হয়ে যাওয়ার পর রাস্তায়, ড্রেনে, আপনার ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। সেই বাচ্চাগুলো অন্যের কাছেই ভালোভাবে মানুষ হয়। পরবর্তীকালে নারীর টান, শিকড় খুঁজে খুঁজে কি ঠিক মায়ের কাছে পৌঁছে যায় না। যারা বড় করে, যাদের কাছে থাকে, দত্তক নেয়, তাদের কাছেই কিন্তু থেকে যায়। হয়তো নারীর টান অনুভব করবে, কিন্তু একটা সময় পরে যখন একটা বয়স পেরোবে তখন কিন্তু ভুলেই যায়। তাই নারীর টানের দোহাই দিয়ে শুধু জন্ম দিয়েছি বলেই, মা হয়েছে বলেই, শুধু যে নারীর টান আছে বলেই তাকে দিতে হবে এমন নয়। কিন্তু প্রত্যেক সন্তানের কিন্তু একটা সঠিক মা পাওয়ারও ভাগ্য লাগে। জানি না কৃষাণু হয়তো তার কি বলবো, মা যেটা পায়, ঠাম্মিকে যেটা পেয়েছে ওর যশোদা মাকে, ওটাও একদম পারফেক্ট মা, যে কিনা স্নেহ, মমতা, মানে মায়ায় ওকে লালিত পালিত করছে। সেখানে তো ওর নিজের যে জন্মদাত্রী মা, আমরা তো ওর জন্মটাকে মিথ্যে করে যেতে পারবো না, কারণ জন্মদাত্রী মা হচ্ছে কিন্তু এই ভাঙাটিন। কিন্তু সেখানে ও কি কর্তব্য করেছে, বাচ্চাটা তো ভুলেই যাবে, বাচ্চাটা তো ভুলেই যাবে। আজকে পর্যন্ত দাঁড়িয়ে ও কিন্তু কোনো রকমের কেস কামারি কিছুই করেনি বাচ্চাকে পাওয়ার জন্য। ও তো বাচ্চাকে পাওয়ার জন্য করেনি, কারণ ওর মোদ্দা জিনিস হচ্ছে যে ডিভোর্স দিক চাই না দিক, আমি হচ্ছে যার সাথে আছি তার সাথে একটা সুন্দর সংসার করব। বাচ্চার প্রতি মায়া থাকলে বাচ্চাকে নিয়েই ঘর থেকে বেরোতো। তাই বাচ্চা আসবে, অনেকে চিন্তায় রয়েছে বাচ্চা কি হবে, কবে দেখা করবে, অনেকে আশায়ও আছো, ওর শুভাকাঙ্ক্ষীরা আশাতেও আছে যে বাচ্চার সঙ্গে বোধহয় এই রিসেন্ট দেখা হয়ে যাবে, এই খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, সেগুড়ে বালি, এটাই হচ্ছে ব্যাপার। তো কবে ডেট না ডেট তো পরের কথা, সেগুড়ে বালি, এটাই হচ্ছে কথা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।